আবু সাইদের ত্যাগে নতুন বাংলাদেশ পেয়েছে বললেন প্রধান উপদেষ্টা। প্রত্যাশা পূরণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দুপুর 12টায় বঙ্গভবনে শপথ। ওবায়দুল হাসান সহ 5 বিচারপতির পদত্যাগ। কুষ্টিয়ায় ফের ঊর্ধ্বমুখী চালের বাজার, কেজিতে বেড়েছে 3 টাকা। লাগাম টানতে নতুন সরকারের হস্তক্ষেপ চায় ভোক্তা। রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় জান্তা বাহিনীর ড্রোন হামলা, নারী শিশু সহ 200 রোহিঙ্গার মৃত্যুর শঙ্কা। এবং বিসিবিকে ঢেলে সাজাতে চান সাবেক পরিচালক খন্দকার জামিল। আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা, পরিচালনা পর্ষদকে পদত্যাগের তাগিদ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাড়ির উঠানে বসে কথা বলেন তার মায়ের সঙ্গে। এই সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে, আর পিতার হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে তার উঁচিয়ে ধরেন ডক্টর ইউনূস। শামীম আক্তারকে সঙ্গে নিয়ে মাহমুদ হাসানের প্রতিবেদন। আবু সাইদের হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করে দ্বিতীয় স্বাধীনতা। পতন ঘটে স্বৈরাচারী শেখ হাসিনার। দায়িত্ব নেয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শপথের তৃতীয় দিনেই কোটা আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জে যান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জাফরপাড়া গ্রামে গিয়েই আবু সাইদের কবরের পাশে দাঁড়ান তিনি। এ সময় দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সহ কোটা আন্দোলনের কয়েকজন সমন্বয়কও উপস্থিত ছিলেন। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে দোয়া ও মোনাজাত করেন তারা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, এই দেশবাসীকে কবুল করে নাও আল্লাহ। পরে আবু সাইদের বাড়ির উঠোনে বসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় কান্নায় ভেঙে পড়েন মা বাবা সহ উপস্থিত অনেকে। আবু সাইদের পিতা মকবুল হোসেনের হাতে জাতীয় পতাকা তুলে দেন ডক্টর ইউনূস। পরে একসঙ্গে পতাকা উঁচিয়ে ধরেন তারা। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন নতুন সরকারের প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে বিজয় অর্জিত হয়েছে তা ব্যর্থ হতে দেয়া যাবে না। মহাকাব্য করি না, মহাকাব্যের নায়ক থাকে, কি সাংঘাতিক ঘটনা ঘটে, আমরা মনে করি যে এদের নায়ক নায়িকারা কি সাংঘাতিক রকমের ক্যারেক্টার। আবু সাইদ হলো মহাকাব্যের ক্যারেক্টার। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কি বিষয়। একটা সরকার, এই ছাত্ররা কিভাবে উঠে হতে পারে, তোমরা করছো। তোমাদের যে ক্ষমতা সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। তোমাদের সামনে কোনো জিনিস সম্ভব নেই। শুধু বাংলাদেশ না, তোমরা সারা দুনিয়া পাতে হতে পারো। শিক্ষার্থীরাই অসম্ভবকে সম্ভব করতে পারে জানিয়ে আরো বড় কিছু অর্জনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য। কাছে ছোটখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে না, বড় জিনিসের মধ্যে থাকবে যে যে অবস্থায় আছে। এই জন্যই আবু সাইদ এত মহান। সে বড় জিনিসের স্বপ্ন দেখছে, সেই জন্য বুক পেতে দিয়েছে। মারো। পথ এখনো বাকি উল্লেখ করে দেশে স্থিতিশীলতা নিশ্চিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। এবং বাংলাদেশের পরিবর্তন অনেক। মাহমুদ হাসান, দেশ টিভি। আবু সাইদ বুক পেতে দিয়েছিলেন বলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তার স্বপ্ন পূরণ করা পুরো জাতির কর্তব্য, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আবু সাইদ এখন সব পরিবারের সন্তান, তাই তার মতো ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা একটা ঘটনা যে গ্রামের মধ্যে এসছে, এটা বিষয় না। বিষয়টা হলো এই জায়গাটা হলো এটা মহাকাব্যের জায়গা। মহাকাব্যের যে বীর কথা শোনেন, ভাই ধাক্কা দিয়েন না, বীর কথার যে বীর থাকে, প্লিজ ধাক্কা দিয়েন প্লিজ। আপনি কবরটা ভেঙে ফেলতেছেন তো, আপনার নিউজ বেশি জরুরি না কবরটা বেশি জরুরি? এটা নিয়ে যুগে যুগে লেখালেখি হবে, স্মরণ করবে এই লোককে। এই যে এখানে মাটির তলে শুয়ে আছে, সেই সারা জাতির জন্য, ন্যায়ের জন্য
মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে। ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে। মারেন, গুলি করছে, একটু টল টল করছে, আবার ধরছে, তারপর আরেকগুলো। এই সেই লোক। কাজে এটাকে ভোলার শুধু এখানে পীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে, উপন্যাস হবে, নাটক হবে, মানুষ স্মরণ করবে তাকে। এই সে লোক এখানে শুয়ে আছে আজকে। আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সে বুক পেতে দিয়েছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করা। এটি আমরা সারা জাতির একটা কর্তব্য। আমরা শুধু এখানে এসে কবর জিয়ারত করলাম, চলে গেলাম, তা না। এটা সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে, বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, ভয় পায় না। এই যেহেতু পথ দেখিয়ে গেছে, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো। কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করব। এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান, এবং তারা অধিকার তাকায় থাকবে। যারা ছোট ছেলে মেয়ে বড় হবে, তারা স্কুলে পড়বে, আবু সাঈদের কথা নিজে নিজে প্রস্তুতি হবে, আমিও ন্যায়ের জন্য লড়বো, আমিও বুক পেতে দেব। সেই হলো এই আবু সাঈদ। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান। এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। কাজেই এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করে সামনে গিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেরকম দাঁড়িয়েছে, আমাদেরকে ওরকম দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে যে এরকম সন্তান, ওরকম না, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাঈদের মা সবার মা, এবং সবার মা আবু সাঈদের মা। কাজে তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে করে। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই এখানে, এটা আবু সাঈদের বাংলাদেশ। এই আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। কাজে আপনাদের কাছে অনুরোধ, যে যেখানে আছেন ওই আবু সাঈদের বা যারা যারা আছে যেখানে আছে, তাদেরকে রক্ষা করুন, কোনো রকম গোলযোগ হতে দেবেন না। আজকে যে আসলাম এখানে, এটা স্মরণ করেন, আমরা যাতে এটা বাস্তবায়ন করতে পারি। আপনাদেরকে সবাইকে সালাম দেওয়া। ছাত্র জনতার আন্দোলন দমনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনবে সরকার। সেই সঙ্গে সব ফৌজদারি মামলা প্রত্যাহারে আগামী 3 কর্মদিবসের মধ্যে পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণে যত দিন লাগে তত দিনই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে বলেও জানান তিনি। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। শপথের পর শনিবার সকালে প্রথমবার নিজ মন্ত্রণালয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুরুতেই সভা করেন কর্মকর্তাদের সঙ্গে। সভায় ছাত্র জনতার আন্দোলন দমনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, 3 দিনের মধ্যে সব ফৌজদারি মামলা প্রত্যাহার এবং মিথ্যা মামলায় আটক শিশু কিশোরদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। আমি আইনের শিক্ষক, আমার অনেক ছাত্র আছেন লোয়ার জুডিশিয়ারিতে, হায়ার জুডিশিয়ারিতে। কিভাবে মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, এই পুরা প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাআল্লাহ আমি জানি। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব।
এ সময় রাজনৈতিক দলের চাহিদা অনুযায়ী গণতান্ত্রিক নির্বাচন এবং শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে বলে জানান উপদেষ্টা। সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে, সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো, বেশিও না কমও না। সভায় সন্ত্রাস দমন ও সাইবার নিরাপত্তা আইনে করা সব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্তও হয়। এছাড়া হটলাইনে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেবে আইন ও বিচার বিভাগ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার রাতে তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। দুপুর 12টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি। এর আগে শিক্ষার্থী আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই পথে হাঁটেন আপিল বিভাগের আরও 5 বিচারপতি। বিস্তারিত মোহাম্মদ সাকিবের রিপোর্টে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শনিবার ছিল দিনভর নানা নাটকীয়তা ও উত্তেজনা। অবশেষে রাতে এলো সমাধান। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধানের 95 অনুচ্ছেদ অনুযায়ী তাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের 95 1 অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে। সৈয়দ রিফাত আহমেদ 2003 সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2005 সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান। এর আগে বেলা 2:30টার দিকে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরপর একে একে পদত্যাগ করেন আপিল বিভাগের 5 বিচারপতি। শনিবার সকাল থেকে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন জানার পর দুপুরে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে যান। পরবর্তীতে আইন মন্ত্রণালয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে মোহাম্মদ আশফাকুল ইসলামকে নিয়োগের বিষয়টি জানালে তার নিয়োগ প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। একই সঙ্গে রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের দাবি পূরণ করেন রাষ্ট্রপতি। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় আবারও ঊর্ধ্বমুখী চালের বাজার। সপ্তাহের ব্যবধানে মিনিকেট সহ সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3 টাকা। তবে স্থিতিশীল রয়েছে সবজি সহ মাছ মাংসের বাজার। এদিকে তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা মাঠে না থাকলেও দাম নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। ভোক্তাদের প্রত্যাশা পণ্যের দাম নাগালের মধ্যে আনতে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবেন নতুন সরকার। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর কুষ্টিয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। তবে স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। বাজারে সরু মিনিকেট চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকায়। কাজললতা চাল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 64 টাকা। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 56 টাকায়। তবে স্থিতিশীল রয়েছে সবজি সহ মাছ মাংসের বাজার। বাজার বর্তমানে স্থিতিশীল আছে, বাজার বাড়ি নাই। তবে কমানোর জন্য চেষ্টা করছে ছেলেপেলে। কমে গেলে আলহামদুলিল্লাহ। সব ধরনের চাউলের দাম বৃদ্ধি পেয়েছে, বস্তায় 50 থেকে 100 টাকা। আটাশ চাউলটা বর্তমান মিল রেট আপনার 1350 থেকে 1360 টাকা। আমরা সেই চাউলটা বিক্রি করছি ধরেন এখন বর্তমান 1400 টাকা, 1410-20 এরকম। ভোক্তাদের প্রত্যাশা সব ধরনের দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবেন নতুন সরকার। সরকার যারাই আসুক বা যেই আসুক বা যেভাবেই থাকুক, সবার উচিত যে অন্তত বাজারটাকে নিয়ন্ত্রণ করার জন্য। দাম কমলে তো আসলে সাধারণ মানুষের ভালোই হবে, তবে সব কিছুর সাথে একটা সামঞ্জস্য রাখা দরকার। আমরা জানি যে এটা যেহেতু কৃষক পর্যায় থেকে এই সবজিগুলো আসে। এদিকে বাজার তদারকিতে দায়িত্বশীল কর্মকর্তারা মাঠে না থাকলেও দাম নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। দিচ্ছেন মূল্য তালিকা রাখা সহ সহনশীল মূল্যে পণ্য বিক্রির আলটিমেটাম। বাজারের সব বাজারই আমরা মনিটরিং করেছি। ক্ষেত্রে আমরা দেখেছি বাজারের অবস্থা কোনো সবজি বিক্রেতাই তাদের দোকানে কোনো মূল্য তালিকা নেই, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিন ধরে বাজারে
সতর্কতা নতুন সরকারের কার্যকরী পদক্ষেপে দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলে প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নিত্যপণ্যের দাম আগের তুলনায় কিছুটা কমলেও এখনও স্বাভাবিক হয়নি বাজার। সিন্ডিকেটের কারসাজি বন্ধে অভিযানে নেমেছে ভোক্তা অধিদপ্তর। এতে যোগ দেয় শিক্ষার্থীরাও। তাদের অংশগ্রহণ সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। মিরপুর শাহ আলী মার্কেটের তাইয়েবা রাইস এজেন্সি প্রতি বস্তা ৩,২০০ টাকায় বিক্রির মূল্য তালিকা লাগিয়েও নেওয়া হচ্ছে বাড়তি দাম। রোববার দুপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে এমন কারসাজি। একই চিত্র আলু পেঁয়াজের বাজারেও। পাইকারিতে দাম কমলেও প্রভাব নেই খুচরা বাজারে। মাছ, মুরগি ও গরুর মাংসের বাজারেও চিত্র একই। অভিযানের মুহূর্তেই পাল্টে যায় বাজারের চিত্র। ব্রয়লার মুরগি ১৬০ আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে। মাছের বাজারেও ফিরেছে স্বস্তি। এদিকে ভোক্তা অধিদপ্তরের অভিযানে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরাও। ঘুরে ঘুরে বাজার তদারকি করছেন তারাও। নতুন বাংলাদেশের নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে এমন অংশগ্রহণ বলে জানান শিক্ষার্থীরা। শুধু ছাত্র না, সাধারণ জনগণ যারা আছে তাদেরও আমাদের সাহায্য করতে হবে। এখন আমরা ৩-৪ দিন ধরে, বিগত ৩-৪ দিন ধরে আমরা এই অভিযানটা করতেছি। দাম কমেছে, কিন্তু আমরা খুচরা বাজারে এসে সেটার প্রভাব দেখতে পাচ্ছি না। আর শিক্ষার্থীদের ভূমিকায় পরিবহনে চাঁদাবাজি অনেকটাই কমেছে, তাই পণ্যের দাম আরও কম হওয়া উচিত বলে জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। পথে যে ট্রাকে চাঁদাবাজি হতো সেটি অনেকটাই আপনার বন্ধ হয়ে গেছে, এই জন্য ট্রাক ভাড়া কমে গেছে। এই যে বন্ধ হয়ে গেছে, এখন যদি দামটা আগের মতো থাকে তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে তো এটার পরিবর্তন আসে না, এবং এটা সমূহ সম্ভাবনা আছে ওই যে জায়গায় বন্ধ হয়ে গেছে সেখানে যেন আবার নতুন মুখ এসে যেন আবার সেই সিন্ডিকেটের চক্র না তৈরি হয়। নতুন করে সিন্ডিকেট তৈরি বন্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান মহাপরিচালক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম রহমান শাহজাহানকে ভয় ভীতি দেখে সাদা কাগজে সই দিতে বাধ্য করেছে স্থানীয় দুষ্কৃতিকারীরা। সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন তিনি। এ বিষয়ে জরুরি নোটিশ জারি করে প্রতিষ্ঠানটি। সহকর্মী শাহিনুর রহমান শাহিনের প্রতিবেদন, জানাচ্ছেন আপনপ। শনিবার বিকেলে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম রহমান শাহজাহান। অভিযোগ করেন কিছু দুষ্কৃতিকারী তারা আশুলিয়ার বাসায় ঢুকে ভয় দেখিয়ে জোরপূর্বক সাদা কাগজে সই নিয়েছে। সেই কাগজ দিয়ে ছড়ানো হয় তার পদত্যাগের অপপ্রচার। সাদা কাগজে স্বাক্ষর করার জন্য তারা চাপ দিতে থাকে। আমিও দেখলাম আমার সাথে আর কেউ নাই, তারা 10-12 জন লাঠি সোটা হাতে। তখন আমি স্বাক্ষর করে দিলাম, ওরা স্বাক্ষর নিয়ে চলে গেছে। তো পরবর্তীতে আমি এটার কাউন্টার হিসাবে আরেকটা আমি যে পদত্যাগ দেই নাই এই ধরনের একটা বিজ্ঞপ্তি আমি এই আমাদের অফিসে দেওয়া হয়ে গেছে। প্রতিষ্ঠানটির ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিমউদ্দিন আহমেদ জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের সুনাম নষ্ট করছে একটি মহল। কারণ এটা জনগণের সম্পদ, এটা ট্রাস্টের সম্পদ, এটা আমার ব্যক্তির সম্পদ না। আমি 2 পয়সা কামাইলে এটা আমার জনগণের জন্য আমি খরচ করব। কিন্তু আমার লোকেরা যারা আছে তারা ভীত। হঠাৎ একজন বলে এই আজকে এত লোক আইতেছে, আজকে ছাত্র আইতেছে, আজকে উমুক আইতেছে, কিন্তু আমি কিন্তু এটা ভীত না। ওরা কেন আসবে? আমার ছাত্ররা এখানে কেন আসবে? এরা দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে, আমি দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছি, আমার সংগঠন আমি চালাচ্ছি, ওরা কেন এখানে আসবে? আমি এটা ওদেরকে বুঝাইতে পারতেছি না। ওদের বলেন যে ওরা আসবে না। এ ঘটনায় জরুরি নোটিশ জারি করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রতিষ্ঠানটির। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল হয়েছে গোপালগঞ্জে। এই সময় সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালায় বিক্ষোভকারীরা। সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেয় তারা। শনিবার বিকেল 4টার দিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বলেছে, গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা করে। এতে 3 জন অফিসার, 1 জন জুনিয়র কমিশন অফিসার ও 5 সেনা সদস্য আহত হন।